দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের বিষয়ে একমত হয়েছে বেশ কয়েকটি ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা একমত হয়েছেন একীভূত হওয়ার ক্ষেত্রে। আসলে গ্লোবাল ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থাটা এখন যদি আপনি সংক্ষেপে বলেন, আসলে কি পরিমাণ অর্থ এখান থেকে বেহাত হয়েছে নামে বেনামে ঋণের জালিয়াতির মাধ্যমে, সেখান থেকে উত্তরণের পথ আপনারা কি দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলে রাখি, আমরা একমত হয়েছি একটা রিজলিউশনের ব্যাপারে। বাংলাদেশ ব্যাংক রিজলিউশন যে অর্ডিন্যান্সটা পাস করেছেন, ব্যাংক রিজলিউশন অর্ডিন্যান্স 2025, আমরা সেইটার ভিত্তিতে যে কোনো একটা মেজার নেওয়ার জন্য আমরা রাজি হয়েছি। এই রিজলিউশনের মধ্যে কিন্তু দুই তিনটি বিষয় আছে। একটি হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, আরেকটি হচ্ছে লিকুইডেশন, আরেকটি হচ্ছে রিক্যাপিটালাইজেশন। তারপরেও যদি আর কোনো পদ্ধতি থাকে, আমরা টোটাল বিষয়টা নিয়ে আমরা একমত হয়েছে যে এই দুর্বল ব্যাংকগুলোর জন্য যে কোনো একটা রিজলিউশন দরকার। আর আপনি যদি সোজা সরাসরি আমার গ্লোবাল ইসলামী ব্যাংকের কথা বলেন, আমরা সেখানে আমাদের একটা রূপরেখা প্রেজেন্ট করেছি। যদি মার্জার না হয়, যদি আমরা এর মধ্যে স্ট্যান্ড অ্যালোন একা একি কিভাবে দাঁড়াতে পারবো, তার জন্য আমরা একটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম 10 বছর ব্যাপী একটা পরিকল্পনা ওখানে উপস্থাপন করেছি। মিটিংটা ছিল হিয়ারিং টাইপের মিটিং। ওনারা আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন। ওনাদের প্রেজেন্টেশন ছিল সেন্ট্রাল ব্যাংকের একিউআর এর উপর, ফরেন্সিক অডিটের উপর। সেই বিষয়ের বিপরীতে আমরা আমাদের 1 বছরের কর্মকাণ্ড, আমাদের সামনের দিনগুলোতে চলার জন্য সক্ষমতা, এই বিষয়গুলো তুলে ধরেছি। বাট আপনি যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বললেন যে আমরা একমত হয়েছি, একমত হয়েছি রিজলিউশনে, কিন্তু আমাদেরকে যদি এই ক্ষেত্রেও ইকুইটি দেওয়া লাগবে, মার্জারের ক্ষেত্রেও ক্যাপিটালাইজ করা লাগবে। আমাদের যদি ভিন্ন 5,000 কোটি টাকা আরো ক্যাপিটালাইজ করা হয়, তাহলে আমরা ছক একে দেখিয়ে দিয়েছি যে আমরা কিভাবে ব্যাংকটাকে এককভাবে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করতে পারবো। দিন শেষে যেটা হচ্ছে, ওনারা ওনাদের বক্তব্য, আমাদের বক্তব্য, আমরা আমার মনে হয় দুই পক্ষই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তারপরের ধাপের জন্য এই বিষয়গুলো রিকনসাইল করে, 5টা ব্যাংকের বিষয়গুলোকে একসঙ্গে করে যে এই বিষয়টা মন্ত্রণালয় বা সরকারের কাছে উপস্থাপন করা হবে এই ব্যাংক রেজুলেশনের আন্ডারে অথবা ব্যাংক কোম্পানিজ অর্ডিন্যান্সের, ব্যাংক কোম্পানি আইনের আন্ডারে, আমরা বলছি সেই বিষয়টা আমরা মেনে নেব। বাট এখনো সরকারের দিক থেকে অনুমোদন পায় নাই বলে আমরা জানি। সেই জন্য আমাদেরকে সে পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারাই তো তুলে ধরেছেন যে 90 ভাগের মতো খেলাপি ঋণ, এই ব্যাংকের যত ঋণ দিয়েছে তার 90 ভাগই খেলাপি ঋণ, এবং একটি বড় গোষ্ঠী সেই ঋণগুলো বিভিন্ন নামে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আসলে আমানতকারীদের ভবিষ্যৎ কি? আমানতের অর্থ ফেরত পেতে তারা বিভিন্নভাবে দেন দরবার করছেন, আপনাদের কাছে ধর্ণা দিচ্ছেন, কিন্তু আমানতের অর্থ তারা ফেরত পাচ্ছেন না, তেমন অভিযোগও কিন্তু রয়েছে। তাদের সামনে আসার আলো কি? আমি আপনাকে জোর দিয়ে একটা কথা বলি, আজকের মিটিং এর প্রতিপাদ্য বিষয় যদি টেক অ্যাওয়ে কিছু থাকে, তাহলে রিজলিউশনের বিষয় সেটেল না হলেও দুটো বিষয় পরিষ্কার ভাবে আসছে। একটা হচ্ছে গভর্নর মহোদয়ের নিজে আমাদের সঙ্গে কথোপকথনে বক্তব্য বলেছেন, আমি কোট করতে পারি, যে আমানতকারীদের স্বার্থ কখনো ক্ষুণ্ণ হবে না, আইদার একক অথবা মার্জারের ফলে। কোনো চাকরিজীবীর চাকরির উপর বিনা কারণে কোনো আঘাত আসবে না। তো ফলে আপনি কথাটা বুঝতেই পারেন, এই রিজলিউশনটা, এই সিদ্ধান্তগুলো যাই হোক না কেন সামনের দিকে, সেটা কিন্তু আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্যই করা হচ্ছে। আমি এটা দৃঢ় বিশ্বাস করি। এবং এটা সরকারেরও যেমন কমিটমেন্ট, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা মহোদয় যেমন বলেছেন, গভর্নর ব্যক্ত করেছেন যে না, আমানতকারীদের কোনো পরিস্থিতিতেই ক্ষতিগ্রস্ত হবেন না। কাজে এর চেয়ে আশ্বস্ত হওয়ার আর আমি আর, আমাদের দিক থেকে তো আমরা অবশ্যই বলছি, হ্যাঁ, আমরা বড় আমানতকারীকে পে করতে পারছি না, বড় সরকারি কর্পোরেট গুলোকে পে করতে পারছি না, কিন্তু আমরা 1, 2, 3 লাখ, 4 লাখ পর্যন্ত যেটুকু পাচ্ছি সেই রকম গুলো তো আমরা করছি। আমরা ইন্টারনেট সেবাটা চালু করেছি, আরটিএস চালু আছে, বিএফটিএন চালু আছে, এটিএম চালু আছে, ক্রেডিট কার্ড চালু আছে সীমিত আকারে। ফলে আমরা চেষ্টা করছি ব্যবসা করে, সাইজ বাড়িয়ে, আমানতকারীদের আস্থা অর্জন করে
সামনের দিনগুলোতে যদি আমরা আগাইতে পারি। অবশ্যই এই প্রচেষ্টাটা আমাদের থাকা উচিত। একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে দিয়েছেন, আমরা একটা বছর তো একদম বসে থাকিনি। আমরা চেষ্টা করছি, প্ল্যাটফর্ম রেডি করেছি, লিকেজকে ঠেকিয়েছি, গুড গভর্নেন্স এখানে নিয়ে আসছি, ম্যান পাওয়ারের উপর আমরা মোটিভেশন এবং রেশনালাইজেশন করেছি। ফলে যেটা আপনি বলছেন যে প্রত্যেক ব্যাংকে, আমাদের এই 5টা ব্যাংকে এই চেষ্টাটা করছে, কিন্তু দুর্বল এর কথা যেমন ঠিক, একটা গ্রুপ যেমন অনেক টাকা নিয়ে গেছে সে কথাটা যেমন ঠিক, কিন্তু এটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি, যাব। সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমরা সেই ব্যাপারে সম্পৃক্ত হচ্ছি, একমত হচ্ছি। আপনি তো একজন অভিজ্ঞ ব্যাংকার, এখন চেয়ারম্যানের দায়িত্বে আছেন। সব মিলিয়ে কতটুকু সময় লাগতে পারে এই বিষয়ে একটা শুরু হতে? দেখুন, আমরা স্টেবিলাইজেশনের জন্য 1 থেকে 2 বছর ধরে নিয়েছি, যে এই টাল বাটাল অবস্থা, রেগুলেটরি কিছু কমপ্লায়েন্স ইস্যুস, ট্যাক্স ইস্যুস, গভর্নমেন্টের ইস্যুস গুলো ঠিক করার জন্য, বাট আমানতকারীদের আস্থার জন্য, প্রোডাক্ট গুলো রেডি করার জন্য আমাদের 1 থেকে 2 বছর আবার লাগতে পারে। মাঝামাঝি সময়টাতে আমরা সাস্টেইনেবল থাকার জন্য যে চেষ্টাটা, এই প্রতিষ্ঠানকে ব্রেক ইভিনে নেওয়ার যে প্রচেষ্টাটা, সেটার উপর একটা কাজ করব 3 থেকে 5 বছরের মধ্যে। 6 থেকে আমরা গ্রোথের চিন্তা করব, ষষ্ঠ বছর থেকে দশম বছর পর্যন্ত আমরা গ্রোথের চিন্তা করব, লোন শোধের চিন্তা করব। এই 5 বছর আমরা লোনের জন্য একটা মনিটরিয়াম নেব। আমরা অন্যান্য যেটা যেটা ডেফার করা সম্ভব, এই বিষয়গুলো যেগুলো রেগুলেটরি ইস্যুস, ওগুলোর থেকে ছাড় নেওয়ার চেষ্টা করব, পলিসি সাপোর্ট নেব। ষষ্ঠ বছর থেকে আমরা ব্যবসা করে, এই যেহেতু একটা আমার ব্যাংকটা বিশেষ করে ছোট সাইজের বলে, আমরা সেই পরিকল্পনাটা দিয়েছি যে আমরা এটা ঘুরে দাঁড়ানো অন্য ব্যাংকের তুলনায় আমার জন্য সহজ হবে। এই কথাগুলি আমরা তুলে ধরেছি। ধন্যবাদ জনাব নুরুল আমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।